বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা মাস্টার্স প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমার কোর্সের বিষয় ফিশ অ্যান্ড ফিশারিজ। ফিশ অ্যান্ড ফিশারিজ বিষয়টি পড়তে আমাদের যে বিষয়গুলো বা যে কিছু সংজ্ঞা রয়েছে, কিছু পার্থক্য রয়েছে, কিছু বিষয়গুলো আগে আমাদের জানা দরকার, সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। যেহেতু আমাদের কোর্সের বিষয় ফিশ অ্যান্ড ফিশারিজ, প্রথমে আমরা মাছের সংজ্ঞা জানব। মাছ কি? মাছ হলো শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, দেহত্বক আয়সা আবৃত বা নগ্ন থাকে ও যুগ্ম অযুগ্ম পাখনার সাহায্যে চলাচল করে। আমরা এখানে শীতল রক্ত বিশিষ্ট বলতে কি বুঝি সেটি জানব। যে আমরা জানি যে সমস্ত প্রাণীদের রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে তাদেরকে আমরা বলি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, আর যাদের পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না তারা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এবং সম্পূর্ণরূপে জলজ। আমরা জানি কিছু প্রাণী আছে যারা জীবনের কিছু পর্যায়ে তারা জলে বাস করে এবং ম্যাক্সিমাম সময়ে স্থলচর, এরা হচ্ছে উভচর। কিন্তু মাছ সম্পূর্ণরূপে জলজ প্রাণী। এরা জীবনের সারাটা জীবন এরা জলেই তারা কাটায়। আর এদের শ্বসন কার্যের জন্য রয়েছে ফুলকা। আমাদের যেমন রয়েছে ফুসফুস, মাছ ফুলকার সাহায্যে তাদের শ্বাসকার্য চালায়। দেহত্বক আয়সা আবৃত বা নগ্ন থাকে। আমরা জানি কোনো কোনো মাছে আইস আছে, আবার কোনো কোনো মাছে আইস নেই। আর এরা চলাচলের জন্য এদের রয়েছে যুগ্ম অযুগ্ম পাখনা। এই মাছ অধিশ্রেণীকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমেই ভাগ দুটো হচ্ছে অস্টিকথিস এবং কন্ড্রিকথিস। অস্টিকথিস বা অস্থিযুক্ত মাছ, কন্ড্রিকথিস বা কোমলাস্থিযুক্ত মাছ। এই দুটি অধিশ্রেণীর সম্পর্কে আমরা এখন অধিশ্রেণীর যে ভাগ রয়েছে মাছ অধিশ্রেণীর, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কন্ড্রিকথিস এবং অস্টিকথিসের মধ্যে কি পার্থক্য রয়েছে সে পার্থক্যগুলো আমরা দেখব। যেমন প্রথমে কন্ড্রিকথিস এবং অস্টিকথিস। কন্ড্রিকথিস শব্দটি এসেছে কন্ড্রিয়ন থেকে, অর্থাৎ কোমলাস্থি থেকে, আর অস্টিয়ন মানে হচ্ছে অস্থি। তাহলে আমরা মিনিংটা জানলাম। এখন এদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে অন্তকঙ্কাল। কন্ড্রিকথিসদের অন্তকঙ্কাল তরুণাস্থি নির্মিত, এই জন্য এদের নামকরণ করা হয়েছে কন্ড্রিকথিস। এবং অস্টিকথিসদের অন্তকঙ্কাল অস্থি নির্মিত, এজন্য এদেরকে বলা হচ্ছে অস্টিকথিস। এদেরকে বনিফিশও বলা হয়। এরপরে পাখনাদণ্ড। কন্ড্রিকথিসদের পাখনাদণ্ড সেরাটোট্রাকিয়াল ধরনের, অস্টিকথিসদের পাখনাদণ্ড লেপিডোট্রাকিয়াল ধরনের। ফুলকা। ফুলকা কন্ড্রিকথিসদের বেলায় 5 থেকে 7 জোড়া এবং উহারা পৃথক পৃথক ছিদ্রপথে বাইরে যুক্ত থাকে। এদের বেলায় কোনো অপারকুলাম থাকে না। আর অস্টিকথিসদের ফুলকা 4 জোড়া এবং উহারা মস্তকের উভয় পাশে একটি করে অস্থি নির্মিত অপারকুলাম দ্বারা ঢাকা থাকে। মুখছিদ্র। মুখছিদ্র অগ্রপ্রান্তের অনেক পিছনে অঙ্কীয় দিকে অবস্থান করে। আর অস্টিকথিসদের বেলায় মুখছিদ্র প্রান্তীয় বা অগ্রপ্রান্তের কাছাকাছি অঙ্কীয় তলে অবস্থান করে। তোমরা এই যে জায়গাটা খেয়াল করো যে কন্ড্রিকথিসদের বেলায় মুখছিদ্রটা একেবারেই অঙ্কীয় দিকে অবস্থান করছে, আর অস্টিকথিসদের বেলায় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রান্তীয় বা অগ্রপ্রান্তের কাছাকাছি কিছুটা অঙ্কীয় দিকে অবস্থান করে। পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা কন্ড্রিকথিসদের বেলায় হেটেরোসার্কাল ধরনের, আর অস্টিকথিসদের বেলায় হচ্ছে হোমোসার্কাল ধরনের। কন্ড্রিকথিসদের আইস প্ল্যাকয়েড ধরনের, অস্টিকথিসদের আইস সাধারণত সাইক্লয়েড বা টিনয়েড ধরনের। আমরা আইসের বৈশিষ্ট্য যখন পড়ব তখন জানতে পাবো যে প্ল্যাকয়েড ধরনের আইসগুলো সাধারণত কণ্টক আকৃতির হয় আর খুবই ক্ষুদ্র, এগুলো আণুবীক্ষণিক।
আর অস্টিকথিসদের বেলায় যে আইসগুলো রয়েছে যেমন সাইক্লোয়েড বা টিনয়েড, সাইক্লোয়েড আইসগুলো সাধারণত কাটা থাকে না, স্মুথ আইস, আর টিনয়েড আইসে কাটা থাকে, এজন্য এর নামকরণ করা হয়েছে টিনয়েড আইস। এই দুই ধরনের আইসই অস্টিকথিসে পাওয়া যায়, তবে কন্ডিকথিসদের বেলায় শুধুমাত্র প্ল্যাকয়েড ধরনের আইস পাওয়া যায়। স্পাইরাকল থাকতে পারে আবার নাও পারে কন্ডিকথিসদের বেলায়, আর অস্টিকথিসদের কখনোই স্পাইরাকল থাকে না। স্পাইরাকলটা সাধারণত এটা চোখের কিছুটা পিছনে অবস্থান করে, এটা প্রথম ফুলকা ছিদ্র পরিবর্তিত হয়ে স্পাইরাকলটা গঠন করে। এবারে আসি আমরা ক্লাস্পার। পুরুষের শ্রোণী পাখনা ভিতরের দিকে ক্লাস্পারে পরিবর্তিত থাকে, আর অস্টিকথিসদের বেলায় ক্লাস্পার থাকে না, অনেক ক্ষেত্রে পুরুষের জনন পীড়িকা দেখতে পাওয়া যায়। ওয়েবেরের নসিকল কন্ডিকথিসদের কখনোই পাওয়া যায় না এদের বেলায়। অস্টিকথিসদের ওয়েবেরের নসিকল থাকতে পারে আবার নাও থাকতে পারে। আমরা জানি যে কিছু মাছ আছে যেমন কার্প জাতীয় মাছের আমরা ওয়েবেরের নসিকল এগুলো আমরা ব্যবহারিকের সময় আমরা বের করি। এটি হচ্ছে অন্তকর্ণ এবং ফুলকার মাঝে সংযোগস্থল, একটি ক্ষুদ্র একটি ক্ষুদ্রাস্থি যেটি অন্তকর্ণ এবং ফুলকার মাঝে সংযোগ রক্ষা করে। এই ওয়েবেরের নসিকল এটা অস্টিকথিসদের কারো বেলায় আছে, কারো বেলায় নেই, কিন্তু কন্ডিকথিসদের কখনো এটা থাকে না। এরপরে স্পর্শী। কন্ডিকথিসদের বেলায় কখনোই স্পর্শী থাকে না, অস্টিকথিসদের স্পর্শী থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেমন অনেক মাছ আছে যেগুলো স্পর্শী আছে, যেমন শিং, মাগুর, এই মাছগুলোতে আমরা স্পর্শী দেখতে পাই। আবার যেমন কাতলা, পুঁটি, এই মাছগুলোতে আমরা কখনো স্পর্শী দেখতে পাই না। কাজেই অস্টিকথিসদের মধ্যেও কারো বেলায় স্পর্শী থাকতে পারে আবার কারো বেলায় স্পর্শী নাও থাকতে পারে। আবাসস্থল। কন্ডিকথিসরা সকলেই সামুদ্রিক, অস্টিকথিসরা সামুদ্রিক বা মিঠা পানিবাসী হতে পারে। এখন কন্ডিকথিস মাছের একটি উদাহরণ আমরা এখানে দিয়েছি, সেটা হচ্ছে স্কোলিওডন সোরাকোয়া, আর অস্টিকথিস মাছের একটি উদাহরণ আমরা এখানে দিয়েছি, সেটা হচ্ছে লেবিওরোহিতা। এবারে আমরা ইন জেনারেল মাছের কিছু বৈশিষ্ট্য সেগুলো আমরা দেখব যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো আমরা সংজ্ঞাতেও ইতিমধ্যে দেখেছি। যেমন মাছ জলচর শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, যুগ্ম অযুগ্ম পাখনা দিয়ে চলে। কারণ আমরা দেখেছি মাছের অনেকগুলো পাখনা রয়েছে, এদের মধ্যে কতগুলো জোড় এবং কতগুলো বেজোড়। যেমন বক্ষ পাখনা রয়েছে যেগুলি জোড় পাখনা, আবার পৃষ্ঠ পাখনা রয়েছে যেগুলো বেজোড় পাখনা, এরকম কিছু পাখনা নিয়ে এদের দেহ গঠিত। অধিকাংশের দেহে আইস থাকে। পেশিতন্ত্র মায়োটোম পেশি দ্বারা গঠিত। অন্তকঙ্কাল অস্থি বা কোমলাস্থি নিয়ে গঠিত। হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অলিন্দ একটি নিলয়, এবং সর্বদা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে বলে এদেরকে বলা হয় ভেনাস হার্ট। কারণ এই প্রশ্নটি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে ভেনাস হার্ট। যে আমরা জানি মাছের হৃৎপিণ্ডের 2টি প্রকোষ্ঠ রয়েছে, একটি অলিন্দ একটি নিলয়। আবার কোনো কোনো প্রাণীর বেলায় 3টি প্রকোষ্ঠ, কারো বেলায় 4টি প্রকোষ্ঠ রয়েছে, তবে মাছের বেলায় 2টি প্রকোষ্ঠ, এবং এই 2টি প্রকোষ্ঠের ভিতর দিয়ে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। সেজন্য এই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। ভেন থেকে এসেছে, এই জন্য ভেনাস হার্ট। যেহেতু শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, এই জন্য মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। এই প্রশ্নটি ভালো করে খেয়াল করবে। এরপর আছে বৈশিষ্ট্য। দেহে পার্শ্বীয় রেখাতন্ত্র বিদ্যমান, দেহে ল্যাটারাল লাইন সিস্টেম রয়েছে, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং 3 কোষস্তর সমন্বিত প্রাণী। দেহ অভ্যন্তরীণভাবে খণ্ডায়িত। জলজ অভিযোজনের স্বার্থে অধিকাংশ মাছের দেহ মাকো আকৃতির হয়। পরিপাকতন্ত্র সম্পূর্ণ এবং এরা মাংসাশী, শাকাশী বা সর্বভুক প্রকৃতির হয়। স্নায়ুতন্ত্র এবং সংবেদী অঙ্গসমূহ সুগঠিত হয়। বৃক্ক মেসোনেফ্রিক প্রকৃতির, অধিকাংশ মাছ অভিস্রবণ নিয়ন্ত্রণে সক্ষম। এরা একলিঙ্গিক প্রাণী। প্রজননের দিক থেকে মাছ ডিম্বজ জরায়ুজ বা ডিম্ব জরায়ুজ হতে পারে। আমরা এই টার্মগুলি জানি যে কোনো কোনো প্রাণী সরাসরি ডিম প্রসব করে, কারো বেলায় আবার জরায়ুতে থেকে বাচ্চা প্রসব হয়, আবার কারো বেলায় জরায়ুতে ডিম ফুটে সেখান থেকে বাচ্চা বের হয়ে আসে। তো এর উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার ভাগ করা হয়েছে, যেমন ডিম্বজ জরায়ুজ বা ডিম্ব জরায়ুজ। মাছের প্রজননের দিক থেকে আমরা মাছের বেলায় এই 3 ধরনের প্রজননের যে বৈশিষ্ট্যগুলো আছে 3 প্রকারেরই দেখতে পাই। কিছু মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন অঙ্গ ও বিষ গ্রন্থি বিদ্যমান।
যেমন আমরা জানি যে টর্পেডো, এরা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আবার যেমন বিষগ্রন্থি, যেমন শিং মাছ, এদের দেহে বিষগ্রন্থি রয়েছে। এরকম অনেক মাছে বিষগ্রন্থি পাওয়া যায়। আবার কারো কারো বেলায় বিদ্যুৎ অঙ্গ রয়েছে। কিছু মাছ অভিপ্রায়ণ ও অপত্যলায়ন প্রদর্শন করে। তাহলে এখানে আমরা মাছের কিছু বৈশিষ্ট্য, ইন জেনারেল যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবারে ফিশারিজ নিয়ে আমরা আলোচনা করব। ফিশারিজ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জলজ ও অর্ধজলজ জীবদের সামগ্রিকভাবে মৎস্য বলা হয়। কতিপয় জলজ উদ্ভিদ ও শৈবাল মৎস্য প্রজাতির অন্তর্ভুক্ত। অর্থাৎ মাছ তো রয়েছেই, এছাড়াও যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে জলজ বা অর্ধজলজ যে প্রাণীগুলো রয়েছে তাদের সবগুলোকে একত্রে বলা হয় মৎস্য। তবে বর্তমানে ফিশারিজ বলতে খাদ্যমান সম্পন্ন এবং বাজারজাতযোগ্য মাছ ও মৎস্য প্রাণীর পরিকল্পিত চাষ, আহরণ ও বংশবৃদ্ধিকেই বোঝায়। অর্থাৎ আমরা মৎস্য বলতে বুঝব মাছ এবং জলজ, অর্ধজলজ সকল জীব যারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তাদের সকলকে বলা হয় মৎস্য। তবে ফিশারিজ বলতে আমরা যে বিষয়গুলোটাকে বুঝি সেটা হচ্ছে যে খাদ্যমান সম্পন্ন, অর্থাৎ যেগুলো খাওয়ার উপযোগী এবং বাজারজাতযোগ্য এবং যেগুলো থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হই, সেই সমস্ত প্রাণীর পরিকল্পিত চাষ, আহরণ ও বংশবৃদ্ধিকেই বোঝাচ্ছে। এখন মৎস্যগোষ্ঠী প্রাণীদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন পাখনাযুক্ত মাছ, ফিনফিশ, এবং খোলকযুক্ত মাছ, শেলফিশ। এখন মৎস্যগোষ্ঠী প্রাণীদেরকে দুটি প্রধান ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ফিনফিশ আর একটা হচ্ছে শেলফিশ। এখন ফিনফিশ বলতে বিশেষ অধিশ্রেণীভুক্ত কন্ড্রিকথিস, অস্টিকথিস শ্রেণীর পাখনা সমন্বিত মাছেরা ফিনফিশ নামে পরিচিত। অর্থাৎ কন্ড্রিকথিস, অস্টিকথিস শ্রেণীর যে সমস্ত মাছের পাখনা রয়েছে তারা সবাই ফিনফিশ। আর শেলফিশ বলতে মৎস্য গোষ্ঠীভুক্ত, এখানে খেয়াল করো এখানে বলা হয়েছে মৎস্য গোষ্ঠীভুক্ত যেসব জলজ প্রাণীদের মূলদেহ ক্যারাপেজ, শক্ত খোলক বা স্কুটস দ্বারা আবৃত থাকে তাদেরকে বলা হচ্ছে শেলফিশ। যেমন শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া, ব্যাং, কচ্ছপ, কুমির। অর্থাৎ সকল ধরনের মাছ যাদের পাখনা রয়েছে তারা হচ্ছে ফিনফিশ। আর মৎস্য গোষ্ঠীভুক্ত যেসব জলজ প্রাণী রয়েছে যাদের ক্যারাপেজ, শক্ত খোলক বা স্কুট দ্বারা আবৃত থাকে যাদের দেহ, তারা হচ্ছে শেলফিশ। শেলফিশের উদাহরণ আমরা এখানে দেখলাম। এবারে হলো ফিশারিজের প্রকারভেদ। আহরণের ভিত্তিতে ফিশারিজকে দুই ভাগে ভাগ করা যায়। এরা হলো ক্যাপচার ফিশারিজ, আরেকটা হচ্ছে কালচার ফিশারিজ। এখন ক্যাপচার ফিশারিজ বলতে আমরা বুঝি যে এক্ষেত্রে জলাশয় থেকে কোনো পরিচর্যা ব্যতীত প্রাকৃতিকভাবে মৎস্য জীবগোষ্ঠীকে আহরণ করা হয়। অর্থাৎ কোনো প্রকার পরিচর্যা ছাড়া প্রাকৃতিকভাবেই আমরা যদি মৎস্য যে জীবগোষ্ঠী রয়েছে তাদেরকে যে আহরণ করি, সেই যে কালচার, সেটাকে বলা হচ্ছে ক্যাপচার ফিশারিজ। আর কালচার ফিশারিজ বলতে আমরা বুঝতে পারছি যে যেক্ষেত্রে জলাশয়ে পরিচর্যার প্রয়োজন হয় এবং চাষ ও নির্বাচিত প্রজাতির প্রবেশন ঘটিয়ে মৎস্য জীবগোষ্ঠীকে আহরণ করা হয়। অর্থাৎ প্রপারলি যে পরিচর্যার মাধ্যমে যদি কোনো আমরা জলাশয় থেকে বা জলাধার থেকে যে নির্বাচিত প্রজাতিগুলো বা যেগুলো আমাদের দরকার, যেগুলো আমরা চাষ করে বেশি আর্থিকভাবে লাভবান হই, এই ধরনের প্রজাতিগুলো চাষ করে যে জলাশয় থেকে যে আহরণ করা হয় সেটাকে বলা হচ্ছে কালচার ফিশারিজ। আর যেটা প্রাকৃতিকভাবেই আমরা কোনো জলাশয়ে পরিচর্যা ব্যতীত আহরণ করি সেটা হচ্ছে ক্যাপচার ফিশারিজ। আর বাসস্থানের ভিত্তিতে ফিশারিজকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, যেমন অভ্যন্তরীণ ফিশারিজ, ম্যারিন ফিশারিজ। ইনল্যান্ড ফিশারিজ আর এটা হচ্ছে ম্যারিন ফিশারিজ। এখন ইনল্যান্ড ফিশারিজ হচ্ছে যে স্বাদু পানি বা লোনা পানির অভ্যন্তরীণ জলাশয়, যেমন পুকুর, দিঘি, হ্রদ, হাওর, বাওর, নদী থেকে মৎস্য জীবগোষ্ঠীর চাষসহ আহরণ। আর সামুদ্রিক বা ম্যারিন ফিশারিজ সেটা হচ্ছে উন্মুক্ত সাগর, মহাসাগর এবং মোহনা অঞ্চলে মৎস্য জীবগোষ্ঠীর চাষসহ আহরণ। এক্ষেত্রে চাষ অপেক্ষা আহরণকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এখানে চাষ করা হয় না, এখান থেকে মোটামুটি যে মৎস্য যে জীবগোষ্ঠী আছে এদেরকে শুধু আহরণই করা হয়। এখানে নিবিড়ভাবে কোনো পরিচর্যা বা চাষের কোনো ব্যাপার নেই, এখান থেকে শুধু আহরণই করা হয়। অর্থাৎ বাসস্থানের ভিত্তিতে ফিশারিজকে তাহলে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। একটি হলো
ইনল্যান্ড ফিশারিজ, আরেকটি হচ্ছে মেরিন ফিশারিজ। এবারে আমরা ফিন ফিশ এবং শেল ফিশের মধ্যে কিছু পার্থক্য দেখব। প্রথমেই সংজ্ঞা। পিসেস অধিশ্রেণীভুক্ত পাখনা সমন্বিত মাছেরা ফিন ফিশ নামে পরিচিত। আর মাৎস্য গোষ্ঠীভুক্ত যেসব জলজ প্রাণীদের মূলদেহ ক্যারাপেজ, শক্ত খোলক বা স্কুটস দ্বারা আবৃত থাকে তাদেরকে শেলফিশ বলা হয়। এটা আমরা ফিন ফিশ, শেলফিশের যে সংজ্ঞা সেখানে আমরা দেখেছি। এখন আমরা পরবর্তী বৈশিষ্ট্যগুলোতে যাই। যেমন ফিন ফিশদের বেলায় মেরুদণ্ড উপস্থিত, শেলফিশদের বেলায় মেরুদণ্ড উপস্থিত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ফিন ফিশরা মূলত জলজ, কিন্তু শেলফিশরা জলজ হতে পারে, আবার অর্ধ জলজ হতে পারে। দেহের প্রতিসাম্যতা। ফিন ফিশরা অধিকাংশই দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর শেলফিশরা দ্বিপার্শ্বীয়, ওরীয় বা অপ্রতিসম যে কোনো ধরনের হতে পারে এদের বেলায়। বহিকঙ্কাল। আইস বা অস্থিময় পাত রয়েছে এদের বেলায়। আর শেলফিশদের বেলায় আমরা এর আগেও দেখেছি বৈশিষ্ট্যে বা সংজ্ঞা যে ক্যারাপেজ রয়েছে, শক্ত খোলক বা স্কুটস রয়েছে। অভিযোজন ক্ষমতা ফিন ফিশদের খুবই বেশি, শেলফিশদের তুলনামূলকভাবে কম। ফিন ফিশদের অর্থনৈতিকভাবে যে গুরুত্ব সেটা খুবই বেশি, শেলফিশদের তুলনামূলকভাবে কম। কারণ সব ধরনের শেলফিশ এগুলো মানে সব জায়গায় বা সব দেশে এর চাহিদা মানে সমহারে থাকে না, কোথাও বেশি কোথাও কম। কিন্তু ফিন ফিশ সব জায়গায় এর চাহিদা অনেক বেশি, এজন্য এর অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। এবার আমরা ফিন ফিশের যে উদাহরণ সেটি দেখব। যে পিসেস অধিশ্রেণীভুক্ত সব তরুণাস্থি কঠিনাস্থি মাছই হচ্ছে ফিন ফিশ। আর শেলফিশ হচ্ছে যেমন শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া, ব্যাঙ, কচ্ছপ, কুমির, ডলফিন। এবারে আমরা ফিশারিজ বায়োলজি সম্পর্কে জানব। যে সামগ্রিকভাবে মাছ ও মাৎস্য এদের জীবন সম্পর্কে অধ্যয়নই হলো বায়োলজিক্যাল স্টাডি অফ ফিশারিজ। অর্থাৎ মৎস্যজীববিদ্যায় মাছ ও মাৎস্য সম্পর্কিত নিম্নবর্ণিত বিষয়সমূহ বিস্তারিত আলোচনা করা হয়। কি কি বিষয় এই মৎস্যজীববিদ্যা বা ফিশারিজ বায়োলজির অন্তর্ভুক্ত সেগুলো আমরা জানব। যেমন মাছ ও মাৎস্য গোষ্ঠীভুক্ত জীবের বহি ও অভ্যন্তরীণ অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, মাছের শ্রেণীবিন্যাস সম্পর্কে এখানে জানা যায়। বিভিন্ন অঙ্গতন্ত্রের গঠন কার্যকারিতা সম্পর্কে জানা, অভিযোজনের সাথে অঙ্গের গঠন ও কার্যগত পরিবর্তন, বিপাকীয় ক্রিয়া, এদের জীবন ইতিহাস, তাদের অর্থনৈতিক ভূমিকা। মৎস্যবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। কেন আমরা মৎস্যবিদ্যা পড়ব সে বিষয়গুলো এখানে আমরা জানব। যেমন মাছ ও মৎস্য প্রাণী গোষ্ঠীর শ্রেণীবিন্যাস বিষয়ে জ্ঞান লাভ। মাছ এবং মৎস্য প্রাণী গোষ্ঠীর শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি সম্পর্কে আমরা এখানে জানতে পারব। মাছ ও মৎস্যজীবের অ্যানাটমি বিষয়ে জ্ঞান লাভ। মাছ ও মৎস্যজীবের আবাস ও পরিবেশের সাথে আন্তঃসম্পর্ক বিষয়ে জানা, এদের বিবর্তন ও বংশগতিবিদ্যা বিষয়ে জানা, এদের শারীরবিদ্যা ও জীব রসায়ন বিষয়ে জানা, প্রাণীজগতে মাছ ও মৎস্য প্রাণীগোষ্ঠীর অবস্থান সম্পর্কে ধারণা লাভ, মাছ ও মৎস্য গোষ্ঠীভুক্ত জীবের বহি অভ্যন্তরীণ অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, এদের বিভিন্ন অঙ্গতন্ত্রের গঠন কার্যকারিতা, অভিযোজনের সাথে অঙ্গের গঠন ও কার্যগত পরিবর্তন, বিপাকীয় ক্রিয়া, এদের জীবন ইতিহাস, তাদের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ। অর্থাৎ মৎস্যবিদ্যা অধ্যয়ন কেন আমরা করব সেই বিষয়গুলো আমরা এখানে জানলাম। আমরা তাহলে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, মাস্টার্স প্রথম পর্বের, তো এই হিসেবে আমরা যে কিছু সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং কিছু পার্থক্য সম্পর্কে আমরা জানলাম। যেমন মাছ কি, মাছের সংজ্ঞা, মাছের বৈশিষ্ট্য, তারপর আমরা ফিশারিজ বলতে কি বুঝি, ফিশারিজের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং এদের যে ক্যাটাগরিগুলো রয়েছে ক্যাটাগরি সম্পর্কে জানলাম। এছাড়া আমরা মাছে কন্ডিকথিস, অস্টিকথিস যে শ্রেণী, মাছ পিসেস অধিশ্রেণীর যে প্রধান দুটি ভাগ রয়েছে তাদের পার্থক্য জানলাম। আমরা এখান থেকে ফিন ফিশ, শেলফিশ কি এদের পার্থক্য সম্পর্কে জানলাম।
তো আর আমরা মৎস্যবিদ্যা যে ফিশারিজ বায়োলজি কি, ফিশারিজ বায়োলজি অধ্যয়নের কি গুরুত্ব এবং ওভারঅল মৎস্যবিদ্যা অধ্যয়নের কি গুরুত্ব সে সম্পর্কে আমরা জানলাম। তো আজকে আমাদের এই পর্যন্ত আমাদের ক্লাস। আগামী ক্লাসে আমরা মৎস্যবিদ্যা বিষয়ের অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে এই আশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।